সামাজিক অবক্ষয়ের একটা ছোট বড় প্রায় সব অপরাধের পেছনে কিন্তু মাদক একটা বড় অনুঘটক হিসেবে কাজ করছে, এবং আমরা দেখছি তরুণরা অনেক বেশি এর মধ্যে ঝুঁকে যাচ্ছে। এর কারণটা প্রথমত কি? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কিন্তু জানি যে তরুণ হলো চালিকা শক্তি, তারা কিন্তু ঝান্ডা বাহক। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র দল বলেছে, বাট এটা আসলে তরুণকে বোঝাতে বলেছে। তো সেই কবির যদি সেই কথা বলি যে সব কিছুর ধারক বাহক কিন্তু ছাত্ররা, মানে তরুণরা। এবং আপনি যদি হিসাব করেন দেশের একটা বিরাট জনগোষ্ঠী কিন্তু তরুণ। আমরা যদি এরকম 15 থেকে 25 ধরি, তাহলে কিন্তু অনেক জনগোষ্ঠী 1/4 বা তারও বেশি 30% মানুষ কিন্তু এই বয়সের মধ্যে পড়বে। তারাই কিন্তু আমাদের চালক বা বাহক হওয়ার কথা। এবং যে অগাস্ট কিন্তু সেটা প্রমাণও করেছে যে তরুণরা শক্তি। বাট এই একই সাথে কিন্তু আমাদের খুব কষ্টের সাথে বলতে হবে যে বাংলাদেশে 70 থেকে 80 লাখ তরুণ মাদকাসক্ত, যেটা অনেকটা বিরাট একটা পপুলেশন। তাহলে মূল চালিকা শক্তি যেটা, সেটা কিন্তু কোমর ভেঙে দেওয়ার মতো অবস্থা। যদি 70-80 লাখ মাদকাসক্ত হয় তাহলে তো খুবই কঠিন একটি সময় বা কঠিন একটি অবস্থা, রাইট? সামাজিক যে অবক্ষয়, নৈতিকতার যে অবক্ষয়, মূল্যবোধের যে অবক্ষয়, সেটা কিন্তু খুব দায়ী। যে আমরা শিখাতে পারি না নৈতিকতা, কিন্তু আমরা শিখাতে পারি না। যাদের নৈতিকতা শেখানোর কথা ছিল, বাবা মা, স্কুল, কলেজ, তারা কিন্তু শিখাচ্ছে না বা শেখাতে পারছে না। এটা কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইস্যু। এই যে মূল্যবোধের যে অবক্ষয়টা, সমাজের যে অবক্ষয়, সমাজ শিখাতে পারছে না। সমাজ বরঞ্চ খারাপ জিনিসটাকে অনেক সময় এনকারেজ করছে। সেই প্রভাবে প্রভান্বিত হয়ে কিন্তু তরুণরা এই সমস্ত দিকে ঝুঁকছে, যার জন্য কিন্তু আমাদের চতুর্দিকে ভয়াবহ অবস্থা। আপনি দেখবেন আপনি যে কথাটা বলছেন আর কি, সেটাই, যতদিকে গন্ডগোল আছে, যতদিকে মারামারি, কাটাকাটি, সন্ত্রাস কার্যকলাপ, সব কিছুর পিছু কিন্তু এই মাদক। কারণ মাদক যখন গ্রহণ করে তখন কিন্তু সে জানে না, বুঝতে পারে না যে কি করছে সে। মানুষের যে আবেগ অনুভূতি, বিচার, যে বিশ্লেষণের ক্ষমতাটা, সেটা তো মাদক তো ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। সে একটা অন্য জগতে অবস্থান করছে, হয়তো কোনো ডিলিউশন বলি আমরা সাইকিয়াট্রির ভাষায়, অথবা কোনো হ্যালোসিনেশন, সেগুলির মধ্যে সে চলছে। সে হয়তো একটা ফ্যান্টাসি ওয়ার্ল্ডে বসবাস করছে, যার জন্য হয় কি, সে নিজের স্বাধীনতার বাইরে, নিজের যে মনের যে বিষয়টা ছিল, চিন্তা শক্তি, বিশ্লেষণের বিষয়টা ছিল, সেটা কিন্তু সে আর পারছে না, সেটা ধরে রাখতে পারছে না। সে অন্য একটি পৃথিবীতে, অন্য একটি জগতে থাকে, ফ্যান্টাসি ওয়ার্ল্ড যেটা আমরা বলছি। সুতরাং সে যে কোনো কাজ করে দিতে পারছে, এবং সেই জন্য কিন্তু মাদকের কারণে এত এত কাণ্ড ঘটছে। এটা হলো মানে সাধারণ বিশ্লেষণ। ধন্যবাদ স্যার। এবং আমরা দেখছি সামাজিক অপরাধগুলোর পাশাপাশি কিশোর গ্যাং এখন অনেক বেশি, এবং প্রত্যেকটা অপরাধের পেছনেও কিন্তু এই গ্যাংয়ের একটা প্রত্যক্ষ ভূমিকা আমরা দেখতে পাই। যে বিষয়টা নিয়ে বলছিলাম স্যার, মাদকাসক্তি কিন্তু আমরা জানি একটা রোগ, কিন্তু আমরা কিন্তু সমাজের দিক থেকে এটাকে নৈতিক অবক্ষয় বা অপরাধের জায়গা থেকেও দেখি। চিকিৎসার ক্ষেত্রে স্যার পরিবারের যে সচেতনতা, তারা কি আসলেই চিকিৎসা করাতে আসে, নাকি বেশিরভাগ সময় এটা গোপনীয়তার মধ্যে থাকে? ধন্যবাদ আপনাকে। রাইট, এই যে মাদকাসক্তি যে একটা রোগ, সেটাও কিন্তু আমরা জানি না। আমরা মনে করি এটা অন্য কিছু আর কি, মাদক, অ্যালকোহল খায় বা গাঁজা খায়, সেরকম আমরা এরকম অনেক সময় মনে করি যে এটা খুব ইজি একটা জিনিস, এটা খাইছে আর কি, এরকম বিষয়টা এরকম। কিন্তু আইসিডি, ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ICD-10 আছে, ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন অফ ডিজিজ 10 যেটা ভার্সন, সেটার মধ্যে কিন্তু মাদকাসক্তি একটা রোগ, মানসিক রোগ। আবার যদি আমরা আমেরিকাকে ফলো করি, ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অফ আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, তাহলেও কিন্তু মাদকাসক্তি রোগ। যেটা অসুবিধাটা হলো, এই যে রোগের যে জিনিসটা বা এটা যে একটা রোগ, সেটা হয়তো আমরা বুঝি না, জানি না, আমাদের বৈজ্ঞানিক সচেতনতার অভাব, যার জন্য আমরা অনেক সময় এটাকে রোগ হিসেবে ট্রিট করি না, নাম্বার 1। নাম্বার 2 হলো যে আমরা সবাই, পরিবারের সবাই, ইনিশিয়ালি আমরা যেটা করি কি, আমরা সবাই পরিবারের মান সম্মানের দিকে তাকিয়ে, পরিবারের নিজের আসনটা ধরে রাখার জন্য আমরা কিন্তু এই মাদকটাকে গোপন রাখি। আমার সন্তান বা আমার ভাই, আমার বোন মাদক গ্রহণ করে, সেটা কিন্তু আমরা প্রকাশ করতে চাই না, গোপন রাখি। তার জন্য হয় কি, আস্তে আস্তে কিন্তু এই যে মাদকাসক্তি স্টেপ বাই স্টেপ বাড়তে থাকে এবং স্টেপ বাই স্টেপ খারাপের দিকে যেতে থাকে। সুতরাং সে কিন্তু আস্তে আস্তে খারাপ হতে থাকলো, এবং যেটা হয় আমাদের, এই যে লুকিয়ে রাখি, খারাপের দিকে যেতে থাকলো, এক পর্যায়ে কিন্তু সে পরিবারের সদস্যকে আক্রমণ করছে,
বাবা মাকে মেরেও তো ফেলছে, এরকম তো আমাদের প্রায়শই পত্রপত্রিকা আমরা দেখতে পারি। বাবা মার কাছ থেকে জিম্মি করে টাকা পয়সা নিচ্ছে, এটাও তো পত্রপত্রিকা দেখতে চাই। তখন আমরা আমাদের বোধোদয় হয়, তখন হয়তো আমরা চিকিৎসার জন্য যাই। এর আগ পর্যন্ত কিন্তু সমাজের চাপে হোক, পরিবারের চাপে হোক, না বুঝে হোক, বৈজ্ঞানিক চিন্তা চেতনার অভাবে হোক, আমরা কিন্তু এটাকে লুকিয়ে রাখি, আমরা কিন্তু প্রকাশ করি না। এবং রিয়েলি আমাদের কাছে কখন আসে, যখন সব কিছু ঘরের ভেঙে ফেলছে, বাবা মাকে মারছে, ছুরি নিয়ে আসছে, তখন কিন্তু চিকিৎসার জন্য হয়তো নিয়ে আসেন আমাদের কাছে, এর আগে কিন্তু আসেন। সিগনিফিকেন্ট আচরণগত পরিবর্তন না দেখলে হয়তো আমরা সেটাই করছি না। স্যার, এই ক্ষেত্রে মাদক সেবী মানে কি আসলে মাদকাসক্ত? একটু ডিফারেন্স থাকতে পারে। আমি আসক্ত বলতে, যখন আসক্তি আমরা বলি তখন কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্য আছে, সেটা দেখলে আমরা বলবো মাদকাসক্ত। যেমন সে ওই মাদকের উপর এমনভাবে নির্ভরশীল যে তার জীবনের ধ্যান জ্ঞান হলো মাদক। ঘুম থেকে ওঠার পরে সে মাদক গ্রহণ করার জন্য ব্যস্ত থাকবে, মাদক পাওয়ার জন্য ব্যস্ত থাকবে, কোথায় মাদক আছে সেটার জন্য সে ব্যস্ত থাকবে। তার উদ্দেশ্য হলো আমাকে নিতে হবে সেটা, এক। 2 নম্বর হলো দিন দিন এর চাহিদাটা বাড়তে থাকবে। আগে 2-3 দিন পরে পরে একবার খেত, এখন প্রতিদিন খায়, প্রতিদিন খেত, এখন দিনে 2-3 বার খায়, 2-3 বার খেতে এখন সারাদিনই পড়ে থাকে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ তার কিন্তু এটা বাড়ছে, রাইট? এটা হলো ডিপেন্ডেন্স। নাও আরেকটা হলো, যদি আমি ছাড়তে চাই, যারা মাদকাসক্ত যখন ছাড়তে চাবে তখন কিন্তু তার অসুবিধা হবে, উইথড্রয়াল অ্যাকশন হবে, অস্থিরতা হবে, ঘুম হবে না, মারামারি কাটাকাটি হইচই এগুলি হবে। আর সেই সাথে কিন্তু তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, পেশাগত কাজে কিন্তু ব্যাঘাত ঘটবে। তাহলে এই জিনিসগুলি যদি থাকে তাহলে আমরা সেটাকে মাদক আসক্তি বলি। আর মাদক সেবন যারা করে, এখন যদি আমি বলি যে আমি মাসে 1 বার খাই, 2 বার খাই, সেটা হয়তো সেবন, বা আমি সোশ্যাল অ্যালকোহলিজম বলে, সেটা হয়তো সেবন। বাট আমি সায়েন্টিফিক্যালি এবং সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে বা একজন সচেতন মানুষ হিসাবে এই সেবনটাও আমি অ্যালাউ করি না, বিকজ এই সেবনটাই হলো স্টেপস, এইটাই শুরু হলো, তারপরে তো আস্তে আস্তে ঢুকে যায়। আমি হয়তো আগে 1 মাসে খেতাম, এখন 7 দিনে খাই, এটা কিন্তু বাড়তেই থাকবে। সেজন্য কোনোটাই অ্যাকসেপ্টেবল না এবং কোনোটাইকে গ্রহণযোগ্য আমি মনে করি।